এই চ্যাপ্টার শুরু করেছিলাম লাস্ট ক্লাসে। তোমাদের লাস্ট ক্লাসে কে কে ছিলা? কেউ ছিল না? আমার ক্লাস এর আগে করেছে এরকম কেউ নাই? 203 এর ক্লাস করেছো না তোমরা? ইন পার্সনই তো করেছো সবগুলাই, নাকি অনলাইনে ছিল তোমাদের? আচ্ছা। ম্যাম এইটা শুরু করেননি, তার আগেরটা শেষ হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাদের আসলে একটু ইয়ে আছে, মানে তোমরা বন্ধটাও পাইছো বুধবারে, মানে বুধবার তো বন্ধই ছিল, বৃহস্পতিবার ইলেকশন যেহেতু, তো তোমাদের একটু পিছিয়ে আছে আর কি। আচ্ছা ঠিক Yes, আছে, ma'am. আমি কভার করে দেই ইনশাআল্লাহ। আজকে একটু কভার করি আমরা। তো আমরা জিওমরফোলজি জিওমরফিক প্রসেস গুলি নিয়ে আলোচনা করেছি আর কি তার আগে ক্লাসে তোমাদের সাথে। আহ, এখানে ফিজিক্যাল এবং কেমিক্যাল ওয়েদারিং নিয়ে আমরা কথা বলছি, যেগুলো হচ্ছে এপিজিনের আন্ডার পড়তেছে, অর্থাৎ এক্সোজেনেটিক এন্ডোজেনেটিক প্রসেস যেগুলো কি কি আছে, এটা কোথায় কোনটা অরিজিনেট করে, এগুলো নিয়ে আমরা আসলে কথা বলছিলাম। তো এই এই ক্লাসে, আজকের ক্লাসে আমরা আসলে যেই টপিকটা নিয়ে আলোচনা করব, দেখা যাচ্ছে চ্যাপ্টারের নাম রান অফ এন্ড রান অফ রিলেশন। তো আমরা তো জিওমরফোলজি চেঞ্জ নিয়ে, মানে জিওমরফোলজি যেই টপিকটা, সেটা হচ্ছে যে আর্টের ল্যান্ড ফর্ম নিয়ে স্টাডি করে। তো তখন আমরা প্রসেস গুলি নিয়ে যখন কথা বলছি, তখন কিছু এজেন্ট নিয়েও কথা বলছি, যে কারা আসলে জিওমরফিক চেঞ্জ মেক করতে পারে আর কি। তো এর মধ্যে খুব স্ট্রং একটা এজেন্ট হচ্ছে ওয়াটার, যেটা যেটাকে আসলে রান অফ চ্যাপ্টার আন্ডারে আমরা ওয়াটারের ফ্লোকে আসলে স্টাডি করতেছি আর কি, যে কিভাবে সে আর্টের ল্যান্ড ফর্মটাকে মডিফাই করতে পারে। আহ, তো রান অফ অ্যান্ড রান অফ রিলেশনস, দ্যাটস ওয়াই ইম্পর্টেন্ট, যে খুবই স্ট্রং একটা এজেন্ট ওয়াটার, আমরা জানি নেচারে, এবং হিউজ কারেন্ট তৈরি হয়। তো এখানে ইন্টারেস্টিং একটা সাইকেল দেখা যাচ্ছে। আচ্ছা, এই সাইকেলটা কি ইন্ডিকেট করে? আহ, দেখা যাচ্ছে না সাইকেলটা? Yes, ma'am. আচ্ছা, এই সাইকেলটা দেখাচ্ছে কি, দেখো, রান অফ বা ফ্লো অফ ওয়াটার যেটা বলতেছি, সেটা কি ল্যান্ডফর্ম কে চেঞ্জ করে? এখানে তাই বলতেছে। কেন করবে বা কিভাবে করবে? এই আমাদের কমন আন্ডারস্ট্যান্ডিং থেকে কি বলে যে ম্যাম, পানি। হুম। যে বাংলাদেশের যে বদ্বীপ যেটা, ওটা তো ম্যাম রান অফের থেকে হয়েছে না ওরকম? হ্যাঁ, হয়েছে। তার মানে সেটা ল্যান্ডফর্মকে, থ্যাংক ইউ, এটা একটা ভালো আইডিয়া, যে রান অফ এর মাধ্যমে কিভাবে হয়েছে, যে সেডিমেন্ট ক্যারি করেছে। এখন সেডিমেন্ট তো পুরাটা টাইম সে ক্যারি সমান পরিমাণে করে না, এটা রিভার ট্রান্সপোর্টেশন যখন আমরা পড়বো, তখন আমরা বুঝবো যে সে ধীরে ধীরে সেডিমেন্টটা ড্রপ করে করে সামনের দিকে ফ্লো করে সিতে কানেক্ট হয়। তাহলে সে ল্যান্ড অ্যাকচুয়ালি কি করে, বিল্ড করে, মানে তৈরি করছে। আবার এই যে সেডিমেন্ট আমি বললাম, কোথাও সে ডিপোজিট করছে, কোথাও থেকে তো সে জিনিসটা তাইলে কি ইরোড করে আনছে, তাহলে সেই জায়গার ল্যান্ডফর্মটা সে ইরোশন করছে। তাইলে রান অফ খুব যে স্ট্রং এজেন্ট দ্যাট ক্যান চেঞ্জ ল্যান্ডফর্ম আসলে। বাট অ্যাট দ্য সেম টাইম, আর্থের যদি ল্যান্ডফর্মটা প্রপার, মানে ল্যান্ডফর্মের একটা নির্দিষ্ট স্ট্রাকচার না থাকলে কিন্তু রান অফও হবে না। এবং যখন ল্যান্ডফর্মের স্ট্রাকচার বলতে আমি যেটা বোঝাচ্ছি, যে
সেন্স মেক করে আমাদের কাছে যে গ্রাউন্ড ওয়াটার টেবিল অলরেডি অনেক নিচে আছে এবং এখানে যে ড্র ডাউনের সুযোগ পাবে সে, যে স্লোপটা পাবে সেটা খুবই মিনিমাল হবে। তো সেখান থেকে খুব বেশি পানি কিন্তু আমার রান অফে যাবে না। ওইটাকে আমি রান অফ বলতেছি যদিও। এটা যাবে না এবং এটা আমরা দেখতেও পাই না, এটা আমরা মেজারও করতে পারি না। আমরা কোনটা মেজার করতে পারি? যেটা আমাদের কাছে ভিজিবল। ধরো আমাদের পানি মাটির উপর দিয়ে পানিটা যেটা চলে যাচ্ছে, এটা যদি আমি কোনো একটা জায়গায় কোনো একটা মেজারিং সিস্টেম ক্রিয়েট করি আউটলেটে, তখন আমি সেখানে সারফেসের রান অফটা কিন্তু মেজার করতে পারবো। বা সাবসারফেস বা বেস ফ্লো যেটা হচ্ছে এটা জাস্ট টেকনিক্যালি থিওরিটিক্যালি আমরা জানবো যে এই জিনিসটা হয়, কিন্তু এইটা আমরা মেজার করবো না বা এইটা আমার রান অফের মেজর পার্টও না। মানে সাবসারফেস রান অফটাও রান অফের মেজর পার্ট না, খুবই ইনসিগনিফিকেন্ট পার্ট আর কি। তো ডিরেক্ট রান অফ বা রান অফ যখন আমরা বলবো, আমরা আসলে সারফেস রান অফকেই ইউজুয়ালি ইন্ডিকেট করবো আর কি। ঠিক আছে, আমরা রান অফের এইবার আসি রান অফটা কিসের কিসের উপর ডিপেন্ড করবে এইটা বোঝার জন্য আমাদেরকে ক্যারেক্টারিস্টিক্স অফ প্রেসিপিটেশন এবং ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রেনেজ বেসিন এই দুইটা সাইডে একটু ডিসকাস করব আমরা, যে আমাদের যেই রান অফটা আসবে পানিটা কতখানি, এখানে একটা আইডিয়া যেটা ডেভেলপ করি নাই আমরা, এখানে তো আমরা টুরিতে দেখতেছি না, মানে সাইড ভিউ দেখতেছি, বাট আমাদের আসলে কতখানি জায়গা থেকে পানি আসতেছে এবং কোন দিক দিয়ে বের হচ্ছে আলটিমেটলি। হ্যাঁ, দাঁড়াও আমি তোমাদেরকে sorry। আচ্ছা, এই যে যে জায়গাটা থেকে পানি ফ্লো হয়, এটাকে যদি আমি টপ ভিউতে দেখি, ইট ইজ এ ক্যাচমেন্ট এরিয়া অর ড্রেনেজ বেসিন। এই যে এইভাবে এই পুরো এরিয়ার উপর, এটা হচ্ছে টপ ভিউ আর কি, উপরে যে প্রেসিপিটেশনটা হচ্ছে সেই প্রেসিপিটেশনটা আলটিমেটলি এরকম একটা আউটলেট দিয়ে বের হয়ে একটা ক্যানাল বা রিজার্ভারে কালেক্টেড হচ্ছে। তো এইটা আমার কি বেসিন। এখন এই যে পানিটা আসতেছে গড়ায় গড়ায়, এই যে এইটা হচ্ছে আমার আউটলেট। এই যে পানিটা এসে আউটলেট দিয়ে বের হয়ে রিভার বা ক্যানালে কালেক্টেড হচ্ছে, এইটা কত অ্যামাউন্টে আসবে সেটাই কিন্তু আমার এই এরিয়ার রান অফ বা এই বেসিনের রান অফ ফর দ্যাট প্রেসিপিটেশন। এখন সেই রান অফটা কতখানি হবে সেইটা ডিপেন্ড করবে কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স এর উপর। সেটা প্রথমে যে বললাম প্রেসিপিটেশনটা এবং এই ক্যাচমেন্ট এরিয়াটা, এই দুইটাই মেজর তোমার ইফেক্ট করবে। এই দুইটার যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আমার রান অফকে ইফেক্ট করবে, টোটাল রান অফটা কত আসবে। তো ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রেনেজ বেসিন আর ক্যারেক্টারিস্টিক্স অফ প্রেসিপিটেশন। আবার চলে যায় কেন? আচ্ছা, তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ প্রেসিপিটেশন কোনগুলা যেগুলো আমার রান অফকে মানে রান অফ কত হবে সেটাকে এফেক্ট করবে। সেগুলো হচ্ছে, এখানে দেখো লিখছে টাইপ অফ প্রেসিপিটেশন, রেইনফল ইন্টেন্সিটি, ডিউরেশন অফ রেইনফল, রেইনফল ডিস্ট্রিবিউশন, ডিরেকশন অফ দ্য প্রিভেইলিং স্টর্ম, ক্লাইমেটোলজিক্যাল ফ্যাক্টরস, এরকম 6টা ক্রাইটেরিয়ার কথা বলা আছে।
যে ক্যারেক্টারিস্টিক্স গুলো প্রেসিপিটেশনকে এফেক্ট করে। তো প্রথমেই বলছি কি টাইপ অফ প্রেসিপিটেশন। এখানে একটা ইন্টারেস্টিং কথা যে বৃষ্টি হইলে তো হচ্ছে পানি গড়ায় গড়ায় যাবে, রান অফ হবে, এটা আমরা দেখছি। কিন্তু আদার কাইন্ড অফ প্রেসিপিটেশন কি আছে বৃষ্টি ছাড়া? যে ম্যাম তুষার পড়া অথবা আপনার শিলাবৃষ্টি হওয়া, শিলা পড়া এগুলা। হ্যাঁ, হ্যাঁ, সেটা সত্যি। এখন ধরো তুষার বা শিলা এটার একটা ডিফারেন্স, মেজর ডিফারেন্স হচ্ছে এগুলো কিন্তু আ তরল মাধ্যমের না। পানিটা তখন কি কঠিন ফর্মে আসলে আসতেছে, মানে সলিড ফরম্যাটে আছে। তো এটা কিন্তু ল্যান্ডে যখন প্রেসিপিটেটেড হচ্ছে সাথে সাথেই কিন্তু সে রান অফে চলে যেতে পারবে না। তাইলে এখানে একটা ডিলে আছে। অর্থাৎ পানি ওইটা জমা হয়ে যখন ওর কনভেনিয়েন্ট টেম্পারেচারটা পাবে, যে টেম্পারেচারে সে গলে গিয়ে পানিতে পরিণত হবে, তখন গিয়ে রান অফটা হওয়া পসিবল। তাহলে ইমিডিয়েটলি কিন্তু রান অফটা আসবে না, সো এটা একটা স্লো রেটের রান অফ। তো টাইপ অফ প্রেসিপিটেশনের উপর কিন্তু আমার রান অফটা ডিপেন্ড করবে কখন আসবে আর কি, বা কত অ্যামাউন্টে আসবে, ধীরে ধীরে আসবে নাকি এট এ টাইম আসবে। এরপর আসে রেইনফল ইন্টেন্সিটি। রান অফ ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ অফ রেইনফল ইন্টেন্সিটি, ঠিক আছে, বাট ইন্টেন্সিটিটা কি আসলে? রেইনফলের ইন্টেন্সিটি বলতে কি বুঝি আমরা? বৃষ্টি পড়ার হার বুঝাচ্ছে নাকি ম্যাডাম? হ্যাঁ, হ্যাঁ, হারটা কিভাবে মেজার করি? আমরা তো ওই সেন্টিমিটারে মাপে না যে আজকে এই জায়গায় এত সেন্টিমিটার হ্যাঁ, বৃষ্টি রাইট, হয়েছে। রাইট। কিন্তু এটা সেন্সটা কি আসলে? ধরো সেন্টিমিটার দিয়ে কি বুঝলাম? ধরো আমি বললাম আজকে একটা বৃষ্টিপাত হইছে। আমি কি শুধু সেন্টিমিটার বলবো নাকি সাথে মানে ইউনিটটা কি বলবো? সাথে কি আরো কিছু বলবো? কিউবিক সেন্টিমিটার। হ্যাঁ, আইডিয়ালি দেখো, আইডিয়ালি কিউবিক সেন্টিমিটার হওয়া উচিত, তাই না? ভলিউম অফ পানি, কতখানি পানি আমার রেইনফলটা থেকে আসছে। বাট আমি যদি একটা মানে ফিক্সড এরিয়া ধরে নেই এবং সেই ধরো বৃষ্টিটা আসলে অনেক বড় জায়গা জুড়ে হয়েছে, সেখানকার প্রত্যেক ইউনিট এরিয়াতে কতটুকু বৃষ্টি হয়েছে, তাই না? সেইটা হচ্ছে ওইটার ইন্টেন্সিটি। তো ইউনিট এরিয়া যখন বলে ফেলছি তখন কিন্তু দুই সারফেস এরিয়াটা বাদ, তাইলে শুধু ডেপথটা থাকলো। তো আইডিয়ালি আমি যদি ওখানে কোনো একটা কন্টেইনার বসায় রাখি, বালতি রাখি বা কোনো একটা গামলা রাখি, ওই গামলাতে যে হাইটের পানিটা জমবে সেটাই তো ডিসাইড করবে যে আসলে কত বেশি ভলিউমে পানিটা আসছে ওই রেইনফলটা থেকে। আরেকটা হচ্ছে যে এইখানে ইন্টেন্সিটিটা আমরা আসলে মেজার করি পার ইউনিট টাইমে। অর্থাৎ ১ ঘন্টা ধরে হইছে এবং ৫ মিলিমিটার জমছে, নাকি হচ্ছে ১০ মিনিটে ৫ মিলিমিটার জমছে। তাহলে ধরো ২ টা রেইনফলের টোটাল ৫ মিলিমিটার পানি জমছে। কিন্তু একটা ১ ঘন্টা ধরে হইছে, আরেকটা হচ্ছে ১০ মিনিটে হইছে। ২ টার কি ইন্টেন্সিটি সমান? না ম্যাডাম। তাই না? তাইলে এখানে পার ইউনিট টাইমে ইন্টেন্সিটি বেশি কার? যেটা ১০ মিনিটেই ৫ মিলিমিটার জমছে। তার ইন্টেন্সিটিটা বেশি না? ইয়েস ম্যাডাম। এক্সাক্টলি। তাইলে ইন্টেন্সিটিটা আমরা এই ইউনিটে মাপি যে মিলিমিটার পার সেকেন্ড বা ইঞ্চ পার আওয়ার, এভাবে করে আমরা বৃষ্টিপাতের ইন্টেন্সিটিটা মাপি। তো এখন আমাকে এটা বলো যে এই যে রান অফ যেটা আমরা বলতেছি, এইটা ইন্টেন্সিটি বেশি হইলে বেশি হবে না? এটা একটু চিন্তা করো, এট এ টাইম অনেক বেশি পানি ইয়েস ম্যাডাম, বৃষ্টির ইন্টেন্সিটি বেশি হলে আমার রান অফ বেশি হবে। বেশি হবে, রাইট। সো এইটাই এখানে বলেছে। তারপরে আসে ডিউরেশন অফ রেইনফল। এখানে ম্যাডাম একটু ইন্টেন্সিটির ইউনিটটা কি বললেন আরেকবার একটু বলেন কাইন্ডলি। ডেপথ পার টাইম, মানে যত ডেপথের পানিটা জমছে পার ইউনিট টাইমে। ওকে ম্যাডাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি কি ডিউরেশন অফ রেইনফল। এটা একটু ইন্টারেস্টিং আর কি যে এইটার ইফেক্টটা কিভাবে আসে, হ্যাঁ? এটা আমরা ফ্লাড মানে রেইনফলের হাইড্রোগ্রাফ যখন দেখব তখন আরেকটু বেটার আমরা দেখতে পাবো। এখানে বলছে the infiltration capacity of the soil goes on decreasing as the rainfall continues for longer duration. So for a rainfall of a longer duration, infiltration decreases and consequently the runoff increases. এটার সাথে একমত না তোমরা? বুঝছো না এটা কি বলছে? ইনফিল্ট্রেশন ক্যাপাসিটির কথা বলতেছিলাম না? ইনফিল্ট্রেশন ক্যাপাসিটিটা শুধু সয়েলের গ্রেইন সাইজ দিয়ে প্রথমে ডিফাইন করছি আমরা যে যত বেশি বেশি ভয়েড স্পেস থাকবে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি তত হাই। কিন্তু এট এ টাইম যখন বৃষ্টি হয়ে যাচ্ছে তখন ইনফিল্ট্রেশন ক্যাপাসিটিটা কিন্তু আস্তে আস্তে কি কমে যাচ্ছে না? কারণ পানি তো জমা শুরু করছে ভিতরে ভয়েড স্পেসে। আর তো পানি রাখার জায়গা নাই, ভয়েড স্পেস ফিল্ড আপ উইথ ওয়াটার অলরেডি। তখন কি হবে? বাকিটা রান অফ হয়ে যাবে, তাই না?
ইয়েস ম্যাডাম। তো এখন যদি আমার বৃষ্টিটা শুরু হওয়ার সাথে সাথে দেখি রান অফটা খুব বেশি পাবো না, কিন্তু বৃষ্টিটা অনেকক্ষণ ধরে কন্টিনিউ হওয়ার পরে যদি দেখি তখন দেখবো যে পুরো বৃষ্টিপাতটাই এখন রান অফে যাচ্ছে, কারণ এখন আর ইনফিল্ট্রেশন হচ্ছে না, অ্যাডিশনাল আর কোনো ইনফিল্ট্রেশন হচ্ছে না, পুরো পার্টটা এখন রান অফে চলে যাচ্ছে। তো রেইন অফ এ লঙ্গার ডিউরেশন মে প্রডিউস কনসিডারেবল রান অফ ইভেন হোয়েন দ্য ইন্টেন্সিটি ইজ মাইল্ড। এই সেন্সটা আমরা ডেভেলপ করি যে কম ইন্টেন্সিটির একটা বৃষ্টিপাত অনেকক্ষণ ধরে হয়ে গেলে যেটা হবে যে আসলে টোটালে ভলিউম অফ রেইনফল অনেক হাই, যদিও আস্তে আস্তে হচ্ছে কিন্তু সারাদিন ধরে হচ্ছে, সেক্ষেত্রে একটা জায়গার মাটি শুকনা ছিল, ভিজা হয়ে গেছে, এখন মাটির ভিতরে আর পানি যাচ্ছে না, পুরা পানিটাই আমার রান অফে যাচ্ছে, তো অনেক হিউজ ভলিউম অফ রান অফ আমাকে এখানে ইন টোটালে হ্যান্ডেল করতে হচ্ছে আর কি। তাহলে ডিউরেশন অফ রেইনফলও আমাকে রান অফকে এফেক্ট করবে। এরপর আসছে রেইনফল ডিস্ট্রিবিউশন। তো এখানে বলতেছে যে সব এই এখন পর্যন্ত যা কিছু বলা হয়েছে সেখানে এইটাই মিন করা হচ্ছে যে রেইনফলটা আসলে ইভেনলি ডিস্ট্রিবিউটেড ওভার দ্য হোল বেসিন। ওই যে আমি বললাম যে বড় একটা জায়গায় হচ্ছে, বাট আমি একটা ইউনিট এরিয়াতে চিন্তা করি, কারণ কি আমি ধরছি ওই ইউনিট এরিয়াটা রিপ্রেজেন্টেটিভ অফ দ্য হোল এরিয়া, তা ওইখানে যতটুকু ইন্টেন্সিটিতে হচ্ছে সব জায়গায় সেম ইন্টেন্সিটিতে হচ্ছে। কিন্তু অনেক সময় হয় না যে আমরা কোথাও একটা জায়গায় গিয়ে দেখলাম যে আমার জায়গাটাতে বৃষ্টি হচ্ছে, আমার বন্ধু কিছু দূরে আরেকটা জায়গায় আছে, ওকে ফোন দিয়ে বললাম যে ভাই আমার তো বৃষ্টি হচ্ছে, সে বলতেছে কই আমার এখানে তো বৃষ্টি নাই। এবং এটা কিন্তু খুব বেশি ডিস্টেন্স যাওয়ারও দরকার নাই, ধরো এখানে হচ্ছে ফার্ম গেটে হচ্ছে ধানমন্ডিতে হচ্ছে না, এরকম হইতে পারে, রাইট? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন এখানে মেইন কনসেপ্টটা যেটা আছে সেটা হচ্ছে যে ক্যাচমেন্ট এরিয়ার কথা বলতেছিলাম না, বেসিন বা ক্যাচমেন্ট এরিয়া, এগুলো কিন্তু সবই একই। হ্যাঁ, বেসিন, ক্যাচমেন্ট এরিয়া বা ড্রেনেজ বেসিন, ঠিক আছে, এগুলা সবই সিমিলার কনসেপ্ট। যেই এরিয়াটার উপরে বৃষ্টি পড়লে পুরো মানে বাউন্ডারি কিভাবে ডিসাইড করি আমি, এই বাউন্ডারির ভিতরে যদি কোনো ওয়াটার ড্রপ আসে রেইনফল থেকে, সেইটা পুরাটা কালেক্টেড হয়ে আউটলেট দিয়ে যাবে। এখন হইতে পারে পুরাটা জায়গার মধ্যে বৃষ্টি হয় নাই, শুধু এইটুকু জায়গার মধ্যে বৃষ্টি হয়েছে, ক্যাচমেন্ট এরিয়ার পুরো জায়গাটার মধ্যে বৃষ্টি হয় নাই, তাহলে সেই ক্ষেত্রে সেই ডিস্ট্রিবিউশনটা কি ইউনিফর্ম হলো? না ম্যাডাম, এটা নন ইউনিফর্ম হবে। হচ্ছে, সো এরকম হওয়া পসিবল। তো সেইটা দিয়ে রান অফ এফেক্টেড হবে কিনা? অবশ্যই হবে, কারণ টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার তো সিগনিফিকেন্টলি ভ্যারি করছে। যে আমি যে একটা তো আমি ইন্টেন্সিটি বললাম, ইন্টেন্সিটি চিন্তা করলে আমি ধরে নিচ্ছি যে পার ইউনিট এরিয়াতে যা সব জায়গায় একই, আমি এরকম ধরে নিচ্ছি, কিন্তু যখন আমি পুরা জায়গাটাতে বৃষ্টিপাত পাবো না তখন কিন্তু জিনিসটা রিপ্রেজেন্টেটিভ হয় না, তাই না? তো ডিস্ট্রিবিউশনটা ম্যাটার করছে আর কি। রেইনফলের ডিস্ট্রিবিউশন যদি আমার ইউনিফর্ম হয় তাহলে একরকম, আর যদি নন ইউনিফর্ম হয়, এখানে বলতেছে ইন রিয়ালিটি রেইনফল ডিস্ট্রিবিউশন ইজ রাদার মোস্টলি নন ইউনিফর্ম। শুধু তাই না যে বৃষ্টি হচ্ছে বা হচ্ছে না, ব্যাপারটা শুধু এমন না, একটা জায়গায় একটু কম জোরে হচ্ছে, একটা জায়গায় বেশি জোরে হচ্ছে, ইন্টেন্সিটি কিন্তু এখানে একটু মানে পার্শিয়ালি ডিফারও করছে জায়গা টু জায়গা। তো সেইটাও ডিস্ট্রিবিউশনটা কিন্তু তখন আর ইউনিফর্ম নাই, তো সেটা দিয়ে তাইলে আমার রান অফ এফেক্টেড হবে। যত ইউনিফর্ম বৃষ্টিপাত হবে রান অফটা তত বেশি। এখানে বলছে দেখো, রান অফ ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন দ্য ইউনিফর্মনেস অফ দ্য রেইনফল ডিস্ট্রিবিউশন। এরপরে আসে কি ডিরেকশন অফ দ্য প্রিভেইলিং স্টর্ম। এইটা আমরা একটু যে আবার একটু 2D কনসেপ্ট থেকে বুঝি। এটা হচ্ছে ধরো আমার সাইড ভিউ, ক্যাচমেন্ট এরিয়ার সাইড ভিউ। এখন বৃষ্টিটা এভাবে পড়লে রান অফ, এটা আমার আউটলেট, হ্যাঁ, এইভাবে পড়লে রান অফটা বেশি হবে নাকি এইভাবে পড়লে রান অফটা বেশি হবে? ম্যাডাম সেকেন্ডটা। এইটা। সেকেন্ডটা ম্যাম। তার মানে স্টর্মের ডিরেকশনটা যদি তোমার ডাউনস্ট্রিম ডিরেকশনের দিকে হয় সেক্ষেত্রে আমার রান অফটা বেশি হবে, তাই না? তো ম্যাডাম ডিরেকশন, ডাইরেকশনটাও কি রান অফকে প্রভাবিত করে? হ্যাঁ করে, কারণ হচ্ছে ওয়াটার তো একটা ডিরেকশনে ফ্লো করতেছে, গ্র্যাভিটির আন্ডারে ফ্লো করতেছে। এখন কোন একটা জায়গা আছে না যে ফ্রি ফ্লো আর ফোর্স ফ্লো মানে কি, আমি অলরেডি ওই ডিরেকশনে একটা ভেলোসিটি দিয়ে রাখছি, তাহলে ওয়াটার কি ইজিলি আরো বেশি তাড়াতাড়ি মুভ করবে না? আরেকটা কি করতেছি, আমি উল্টা ডিরেকশনে ফোর্স দিয়ে রাখছি। সো এখন যদি এইটা চিন্তা করি যে উল্টা ডিরেকশনের বৃষ্টিপাতে এখানে আগে ইম্প্যাক্ট ফোর্স দিয়ে ওয়াটারটা
মেবি আর্টিফিশিয়ালি বেটার ইয়া হবে। ইম্প্যাক্ট ফোর্স বলতেছি কারণ স্টর্ম ইজ মানে টু স্ট্রং, তাইলে সয়েলের ভিতরে সে ইনফিলট্রেট হয়তো বেটার রেটে হায়ার রেটে করবে, মানে হায়ার রেটে করতে পারে, বা এখানে আসলে ডিস্টারবেন্স ক্রিয়েট হবে মেনলি, তাই না? ওয়াটারের একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হবে যে ও যতটা ইজিলি যদি স্টর্মের ডিরেকশন অ্যালং দা আউটলেট হয়, যতটা ইজিলি সে ওই ডিরেকশনে ফ্লো করতে পারবে, মানে নট অ্যালং দা ডিরেকশন অফ আউটলেট হলে অতটা ইজিলি কিন্তু ওয়াটারটা আউটলেটের ডিরেকশনে ফ্লো করবে না, মানে বাধাপ্রাপ্ত হবে, ইট উইল টেক মোর টাইম আর কি টু মানে ফাইন্ড ইটস মানে গ্র্যাভিটেশনাল পাথ। এটা বুঝতেছি আমরা? মেক সেন্স করতেছে কি? ইয়েস ম্যাডাম, বুঝছি। আচ্ছা আচ্ছা, তারপরে আসি ক্লাইমেটোলজিক্যাল ফ্যাক্টর। এখানে বলতেছে টেম্পারেচার, উইন্ড, হিউমিডিটি। উইন্ডের ব্যাপারটা অলরেডি আমরা দেখলাম এখানে, যে প্রিভেলিং স্টর্ম, যেটা স্টর্ম তো আসলে হয় বেসিক্যালি উইন্ড ইজ যে রেইনফল, সেটাকে আমরা স্টর্ম বলি, তাই না? উইন্ড যখন অনেক স্ট্রং হয় তখনই এরকম ডিরেকশনাল রেইনফল এর কোশ্চেন আসে। তো আর টেম্পারেচার আর হিউমিডিটি কিভাবে এফেক্ট করতে পারে, এটা তোমরা কেউ একজন বলো দেখি, টেম্পারেচার কিভাবে এফেক্ট করতে পারে? একদম শুরুতে বলছি না, প্রেসিপিটেশন পুরাটা কিন্তু আমার রানঅফে যায় না, এখানে একটা লস আছে, ইভাপোরেশন লস আছে, তাই না? ম্যাডাম ওই টেম্পারেচার বেশি হলে ইভাপোরেট হয়ে পানিটা বাষ্প হয়ে যায়, বেশি যাবে, তার মানে রানঅফে কম যাবে পানি, তাই না? কমে যাবে। ইন কম্পারিজন টু এভরিথিং এলস, যদি আর একই থাকে, টেম্পারেচার যদি বেশি থাকে সেটার তুলনায় যদি কম থাকে যখন, তখন রানঅফে বেশি যাবে, তাই না? ইভাপোরেশন লসটা যেহেতু আমার কম হবে, টেম্পারেচার কম হলে, সেক্ষেত্রে আমার রানঅফ তোমার বেশি হবে, ঠিক আছে না?